বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে আলো কম, আলোচনা বেশি। আর এই আলোচনায় বিজেপির যেমন সাফল্য রয়েছে, তৃণমূলের যেমন ব্যর্থতা রয়েছে, বাম এবং কংগ্রেসের যেমন কোণঠাসা বা তিমিরে থেকে যাওয়া পরিস্থিতি রয়েছে, তেমনি আরো অনেক কিছু উঠে আসছে নানান প্রশ্ন হয়ে। আজকে এই চর্চা নিয়ে সঙ্গে পেয়েছি প্রাক্তন সাংবাদিক। প্রাক্তন এই অর্থে বলছি তার কারণ তিনি নিজের পেশাগত জীবন থেকে রিটায়ার করছেন, কিন্তু সাংবাদিকের তো আর অবসর হয় না। প্রসূন আচার্য রয়েছেন আমার সঙ্গে। প্রসূনদা, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। নমস্কার। আমি অভিষেক সেনগুপ্ত। আজকে বাংলার ইতিহাসে অনেক সময় অনেক বেঈমানদের নাম চর্চায়, আলোচনায় উঠে আসে। সেটা মির্জাফর থেকে শুরু করে আজকের বহমান ইতিহাস পর্যন্ত। কিন্তু কোথাও কোথাও যেমন সিরাজ যেমন একজন ট্র্যাজিক নায়ক হিসেবে থেকে গিয়েছেন, আপনার কি কোথাও মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটাতে পৌঁছে যাচ্ছেন? বেঙ্গল পলিটিক্সে মমতা ট্র্যাজিক নাম হিসেবে থাকবে না। আচ্ছা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি টোটাল জার্নি দেখা যায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন সাংসদ ছিলেন ফার্স্ট টাইম, তখন থেকে তার সাথে আমি কাছ থেকে দেখেছি, তার বাড়িতে গেছি 88 সাল থেকে, মানে ফার্স্ট টাইমার যখন ছিলেন। আচ্ছা। তার বাড়িতে গেছি, তার বাড়ির খাটের ওপরে বসে তার মা থালা বেড়ে দিয়েছে, একসাথে বেরোতে হবে কোথাও। আমি যে কাগজে কাজ করতাম তাদের মমতা ব্যানার্জির সঙ্গে বিট করা রিপোর্টার কম ছিল, ফলে আমার কাজ ছিল বলতে বাধা নেই, বর্তমানের যিনি প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্ত, আমার দায়িত্ব ছিল যে মমতা কেন্দ্রিক খবর দেখতে হবে। তা আমারও বয়স তখন কম, মমতারও বয়স তখন কম, 32-33 বছর বয়স হবে, আমার 22-23 বছর বয়স হবে, কি মমতার আর একটু বেশি হবে। তো তখন থেকে তাকে দেখছি কিভাবে সে ধীরে 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 নিজেকে ডেভেলপ করলেন, কিভাবে প্রধান সিপিএম বিরোধী মুখ হয়ে গেলেন, কিভাবে সিপিএম কে হটানোর জন্য কখনো বিজেপি কখনো কংগ্রেস তার সাথে জোটবদ্ধ করলেন, নিজের দল তৈরি করলেন। এবং হয় না যে বিরোধী নেতাইকেই একসময় রাজ্যের মানুষ ক্ষমতায় মেনে নেয়। আমরা যদি জ্যোতিবাবুকে দেখি, তাহলে জ্যোতিবাবু 1952 সাল থেকে 67 সাল পর্যন্ত ঠিক 15 বছর রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। এবং ওই বিরোধী দলনেতা থেকে 67 সালে যখন যুক্তফ্রন্ট সরকার হয়, অজয় মুখার্জি চিফ মিনিস্টার হলেও জ্যোতিবাবু ছিলেন তার অন্যতম চালিকা শক্তি। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ রাজ্যের মানুষ ধীরে 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 তাকে মেনে নিয়েছিল যে বিরোধী মুখ থেকে এখন আমি তাকে শাসকের মুখ হিসেবে দেখতে চাই। তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে রাইটার্স বিল্ডিং অভিযান, তারপরে নো ভোটার কার্ড, নো ভোট ইস্যু, এই করতে করতে একসময় কংগ্রেসে দেখা গেল, তখন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের যত নেতৃত্ব, গণিকান্ত চৌধুরী, প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, এমনকি সোমেন মিত্র। আমি এই তিনজনের সাথে সোমেন মিত্রর এই কারণে পার্থক্য করছি যে সোমেন মিত্র নিজস্ব লোক। পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে 243টা প্রতিটা ব্লকে সোমেন মিত্র নিজস্ব লোক ছিল, প্রতিটা পুরসভায় নিজস্ব লোক ছিল। অর্থাৎ সাংগঠনিকভাবে সোমেন মিত্র ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান গণিকান্ত চৌধুরী, প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাস মুন্সি, এটসেট্রা এটসেট্রা। সেই সোমেন মিত্রকে কিভাবে মহারাষ্ট্র নিবাস হলে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচনে যেটা মমতা হারলেন, আমি সারাদিন ছিলাম, আমার অদ্ভুত মনে আছে। সোমেন মিত্রর পক্ষে লোক বেশি ছিল, আবেগে মমতা ছিল, কিন্তু সাংগঠনিকভাবে তো সোমেন মিত্র অনেকে গিয়েছিলেন। সেই সোমেন মিত্রকে পেছনে ঠেলে দিয়ে কিভাবে মমতা ব্যানার্জি নিজেকেই প্রধান সিপিএম বিরোধী মুখ হিসেবে প্রজেক্ট করলেন, এইটা তো দেখার মতো। এবং ওনার দলের, আমি যে কারণে বলি, তৃণমূল কংগ্রেস রাদার এ পার্টি দ্যান এ এক্সটেন্ডেড ফ্যান ক্লাব, এবং ইডিওলজিক্যালি ততটা সাউন্ড নাই। একটা ইডিওলজি ছিল যে সিপিএম হাঁটাও রাজ্য বাঁচাও। ফলে সিপিএম যখন শূন্য হয়ে গেল 2016-র পরে, তৃণমূলের আর সেই দিক থেকে কোনো ইডিওলজি রইল না। তৃণমূল একচ্ছত্র হলো, এবং যে কারণে এই পতনটা ঘটেছে বা আজকে তাদের দলের যে অবস্থা হয়েছে, সেই কোনো ইডিওলজিক্যাল বন্ডিংটা ছিল না। বিজেপি দুজন যখন সাংসদ ছিলেন, আমি তখন থেকে আমার পলিটিক্যাল সাংবাদিকতা শুরু করেছি। তাদের ইডিওলজিক্যাল বন্ডিং ছিল বলে যে রাজ্যে বিজেপি হেরে যায় বা খুব কম সংখ্যক সিট পায়, সেখানেও যে বিজেপির লোকেরা দল ছেড়ে চলে যায়, এরম কিন্তু নয়। তাদের একটা ইডিওলজিক্যাল বন্ডিং আছে। কংগ্রেসে এত ভাঙন হয়েছে, তবু একটা ইডিওলজিক্যাল বন্ডিং আছে। কমিউনিস্ট পার্টি দুবার ভাঙন হয়েছে, সিপিএম হয়েছে, সিপিআই হয়েছে, সিপিএম থেকে নকশাল হয়েছে, এমএল হয়েছে, কিন্তু একটা ইডিওলজিক্যাল বন্ডিং আছে। কিন্তু মমতা ছিল সিপিএম বিরোধী বন্ডিং। এনিওয়ে,
ওই যে দীর্ঘ পথ পরিক্রমা, এবং তারপর তিনি যখন 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, 99-98 ভোটে লড়লেন, তারপর থেকেও দেখতে গেলে প্রধান বিরোধী মুখ। হুম। এবং 2011 পর্যন্ত লোকে কিন্তু তাকে বিরোধী নেত্রী হিসেবেই দেখেছে। হুম। অর্থাৎ তার যে যাত্রা, হুম। সেই যাত্রাপথ বলা চলে 13 বছর বা 15 বছর বিরোধী নেত্রী, হুম। 15 বছর শাসক। হুম। একটা মানুষের যদি আমরা দেখি পলিটিক্যাল কেরিয়ার, 30 বছর ইজ এনাফ। তো 30 বছর পলিটিক্যাল কেরিয়ার মমতা ব্যানার্জি কমপ্লিট করেছে। হুম। এর পরে যেটা আছে সেটা তো এক্সট্রা ডিভিডেন্ড দিচ্ছে। হুম। মমতা ব্যানার্জি একেবারে রাইট অফ করে দেওয়া যাচ্ছে না, কখনো মুখ্যমন্ত্রী হতে পারবেন কি পারবেন না, 5 বছর বাদে বিজেপি হারবে কি হারবে না, কি 15 বছর থাকবে, কেউ জানে না। কারণ পুরো ভারতের যে জল হাওয়া মাটি এবং রাজনীতি, হুম। তাতে আসামে বলুন, পশ্চিমবঙ্গে বলুন, বিহারে বলুন, সিকিমে বলুন, ত্রিপুরায় বলুন, আমি যে রাজ্যগুলোর নাম করলাম, সেখানে 15 বছরের আগে কোনো সরকার পরিবর্তন হয় না, 15 বছর চলে। তা সেইভাবে যদি আমরা দেখি, তাহলে 15 বছর থাকবে বা 10 বছর থাকবে, তাহলে মমতা ব্যানার্জি তো 82-83 বছর বয়সে কিছু হবে না। কারণ আপনাকে মনে হচ্ছে প্রশ্ন যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কামব্যাকের রাস্তাটা বন্ধ? কামব্যাক বলতে কি, এখন যেটা দাঁড়িয়েছে, আমি যা খবর পাচ্ছি কংগ্রেস লিডারশিপের সাথে কথা বলেও, দিল্লি বা এখানকার কংগ্রেস জানে এবং বিরোধীরাও জানে, অর্থাৎ বিজেপিও জানে, কংগ্রেসও জানে, তৃণমূলও জানে, রাজ্যের মানুষও জানে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পার্টি। ওর প্রতীক যদি চলেও যায়, মমতা যারা ফেসবুক লাইভে বলেছে, ওর যদি পার্টির নামও চলে যায়, ওম বিল্লারা দুটোই সিজ করে দিতে পারে, ফ্রিজ করে দিতে পারে। মমতা ব্যানার্জির নামে 41%-এর মধ্যে 40% ভোট পড়েছে। এই রচনা ব্যানার্জি, ঋতব্রত, কাকলি ঘোষ দস্তিদার, অমুক তমুকের নামে 1% ভোট বা 2% ভোট। তাহলে মমতা ব্যানার্জির সাথে তার নামে 38% ভোট থাকবে, আমি যদি কমিয়েও ধরি। এবার কংগ্রেস সেই ভোটটাকে ক্যাপিটালাইজ করতে চায়, এবং কংগ্রেস মোটামুটি এগ্রিড যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা জোট করে চলবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কংগ্রেস চলে আসবেন কিনা সে প্রস্তাবও রয়েছে, অথবা কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই জোট করবে কিনা ইত্যাদি। কিন্তু এই অবস্থাতেও মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যদি কোনো জনসমীক্ষা হয়, আমি নির্দ্বিধায় বলে দিতে পারি, পশ্চিমবঙ্গের পপুলার নেত্রীকে যদি ভোট সমীক্ষা করা হয়, মানে জনসমীক্ষা, তাহলে শুভেন্দু অধিকারীর থেকে কিন্তু মমতা ব্যানার্জি বেশি ভোট পাবে। কারণ শুভেন্দু অধিকারী বিজেপি ভোট পেয়েছে, অ্যান্টি মমতা ভোট পেয়েছে, শুভেন্দু অধিকারী হিমসেলফ ভোট পায়নি। সেই ভোট হয়তো 20% হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি হারসেলফ 41%। ওই যে বলছে না, ওর নামেই ভোট। এই যে আমরা এখনো পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদা, ঋতব্রত বা শতাব্দী রায় বা XYZ, সন্দীপন সাহার মতো, কে সন্দীপন সাহা খায় না মাথায় দেয় যদি বলা যায়, তাদেরকে কি বলতে শুনছি যে মমতা ব্যানার্জি ছবিটা সরিয়ে দিলাম? কারোর ক্ষমতা নেই এটা বলার জন্য, কথা কেউ পাচ্ছে না। কারণ ওই ছবিটার সাথে বাংলার অ্যান্টি CPM এর মানুষের একটা আবেগ জড়িত ছিল, এবার অ্যান্টি বিজেপি মানুষের আবেগ জড়িত হয়ে গেছে। এইবার তার সাথে কতটা সেটিং তত্ত্ব, ভাইপোকে বাঁচাতে কি করেছেন, বিজেপির সাথে কখন কি করেছে, সফট হিন্দুত্বর লাইনে কিভাবে মন্দির টেনে এনেছে, এই প্রসঙ্গগুলো আছে। কিন্তু তবু এখনো বিজেপি বিরোধী মুখ বলতে মমতা ব্যানার্জি। CPM এর মুশকিল হচ্ছে, CPM 4%, তা কেউ যদি বিজেপি বিরোধী ভোট দেয়, তো 4 সংখ্যার সাথে যাবে না 40 সংখ্যার সাথে যাবে? 40 সংখ্যার সাথে যাবে। ফলে মমতা ব্যানার্জিকে পুরো রাইট অফ করে দেওয়া যাচ্ছে না। কিন্তু তার ইন্ডিভিজুয়াল পলিটিক্স, অর্থাৎ আমি একাই তৃণমূল, আমি একাই পারবো লড়তে, এই অবস্থাটা আর নেই। যেটা 2009 এবং 11 মমতা তো একা আসেনি, কংগ্রেসকে সঙ্গে নিয়ে এসেছিল, সাইজেবল সিট নিয়ে এসেছিল। সেই অবস্থাটাই আবার ফিরে গেছে। এবং ভবিষ্যতের রাজনীতি কি হবে না হবে, তার সাথে লেফট আসবে কিনা, কারণ মমতা হারার পরে কল দিয়েছিল সবাই একসাথে আসুন, লেফটের CPM আউটরাইট রিজেক্ট করেছে, রিজেক্ট করাটাই স্বাভাবিক। তো কি হবে না হবে এত দ্রুত বলা সম্ভব না। প্রশ্ন, একটা জিনিস কি আপনার মনে হয়, মানে আপনার এত লম্বা সাংবাদিকতার জীবন আপনার, আমি এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি, অনেক নেতার উত্থান পতন আপনি দেখেছেন, কোথাও কি আপনার মনে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার পরে পরে এই যে দ্রুত তৃণমূলকে ভাঙার যে প্রক্রিয়াটা শুরু করলো, সেটা যতই পেছন থেকে হোক বা খানিকটা ইনফ্লুয়েন্স তৈরি করে হোক, ঘটনাটা তো যে এটা সেটা রাজনৈতিক মহল মেনেও নিচ্ছে, এই প্রসেসটা করতে গিয়ে মমতাকে আরো বেশি করে প্রাসঙ্গিক করে দেওয়া হলো। একদমই। আসলে শুভেন্দু অধিকারী পুরো মমতা ব্যানার্জিকে ফলো করছে।
তার সমস্ত কাজ কর্ম এটা ওটা যদি দেখা যায়, যদি ওই যে শিবিরগুলো করা ইত্যাদি, মমতা যে ভুলটা 2016-র পরে করেছিল, মমতা ভুলটা কি করেছিল? সিপিএম কে শেষ করে দেবো, পঞ্চায়েত ইলেকশন করতে দেবো না, সিপিএম লোকদের বাকি পড়ে আছে দল থেকে নিয়ে এসো, তাদের লিডার, তার যে কর্মী তাদের বাড়ি গিয়ে পেটাও, হেনস্থা করো, গেজা কেস দাও, মিথ্যে কেস দাও, থানায় আনবে, পরে সিপিএম একেবারে যেন শেষ হয়ে যায়। কারণ তার মনে হয়েছিল সিপিএম এবং কংগ্রেসের যে ফর্মিডেবল সেকশন তারাও 40% ভোট পেয়েছে, সুতরাং সেটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমি আরো 20-30 বছর ধরে চালাম। সেটা করতে গিয়ে শূন্যস্থান যেরকম কখনো শূন্য থাকে না, পূরণ হয়ে যায়, অটোমেটিক ওই ফাঁক দিয়ে বিজেপির উত্থান ঘটে গেল। আজকে বিজেপি 3 থেকে দুম করে 18 জন এমপি হওয়া 2019 সম্ভব ছিল না, সেটা করেছিল মমতা ব্যানার্জি। কেন করলো? কারণ সে মনে করলো সিপিএম কে আমি শেষ করে দেবো, কংগ্রেসকে শেষ করে দেবো, কংগ্রেসের লোকেদের ভাঙলো, তাদেরকে কেস দিল, অদিত চৌধুরীকে অ্যান্টাগনাইজ করে দিল, আব্দুল মান্নানকে অ্যান্টাগনাইজ করে দিল। অথচ এই আব্দুল মান্নান একসময় মমতার সাথে জোট করার ফেভারেই ছিল এবং মমতার পন্থী হয়ে কথা বলতো। মান্নানদার সাথে আজকে যে আমার প্রায় কথা হয়, বলে আমাকেই মমতা মাঝখানে এ করে দিল। এবং এইটা করতে গিয়ে সবচেয়ে বেশি আঘাত হলো সিপিএম এর ওপরে। সিপিএম পার্টি অফিসগুলো বন্ধ করিয়ে দিল, সিপিএম কেউ করতে পারবে না। বালু মল্লিক আজকে বাড়ি থেকে বেরোতে পারে না, সে বললো সিপিএম এর লোকের সাথে কেউ সামাজিক অনুষ্ঠানে খাবে না, বয়কট করে দেওয়া হবে। তা এই যদি সিপিএম এর অবস্থায়, এই সিপিএম এর যে অংশটা ছিল একদম মানে বাল্ক ফুড়ে চলে গেল বিজেপির দিকে। তাতে মমতা ব্যানার্জি 2019 থেকে কাঁপতে শুরু করলো, 21-এ কোনো মতে জিতলো, জিতেছিল প্রশান্ত কিশোরের জন্য 24-এ, কিন্তু তারপরে 24-এর পর এসে দেখা গেল যে না, বিজেপি 40% ভোট, তখন থেকেই বিজেপির হাসিল হয়ে গেল, অর্থাৎ বিরোধী ভোটটাকে কনসলিডেট করে দিল। আজকে শুভেন্দু অধিকারী একই ভুল করছে। এই যে 40%, ওর মাথায় ঢুকেছে এদেরকে শেষ করে দাও, 40% না থাকে তাহলে ঋতব্রতকে ভেঙে দিলাম, তাহলে আমি কাকলি ঘোষ দস্তিদারদের ভেঙে দিলাম, তাহলে পচা ডিম মারলাম, সমস্ত পঞ্চায়েতের লোকেদের তাড়িয়ে ছাড়লাম, সমস্ত জেলা পরিষদ তাড়িয়ে ছাড়লাম, পুরসভা তাড়িয়ে ছাড়লাম। আরে বিরোধী অংশটা তাহলে কোথায় যাবে? আজকে আইদার তারা কংগ্রেসের দিকে যাবে, নয়তো সিপিএম এর দিকে যাবে, ওটা তো ফাঁকা হবে না। মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারী নেতৃত্বে হোক বা অমিত শাহ নেতৃত্বে হোক বা মোদীর নেতৃত্বে হোক, বিজেপি 45%, উল্টো দিকে 55%। তারা কিন্তু বিজেপি বিরোধী ভোট দিয়েছে। সিপিএম কেও যারা দিয়েছে বিজেপি বিরোধী ভোট, কংগ্রেসকেও যারা দিয়েছে বিজেপি বিরোধী ভোট, মমতাকেও যারা দিয়েছে বিজেপি বিরোধী ভোট। এই 55% মানুষ তারা কোন দিকে যাবে? তুমি তৃণমূলকে দিলে না, তারা হয় কংগ্রেসের বা লেফটের দিকে যাবে, তাহলে আগামী দিন লেফট কংগ্রেসের একটা জোটের সম্ভাবনা থাকবে, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় তো দুম করে কমে যাবে না, তার কিছু লোক থাকবে। আমরা 2011-র পর 2016 একেবারে গিয়ে সিপিএম শূন্য হয়ে গেছিল, যায়নি তো, তার তো বেশ ভালো 19%-এর উপর ভোট পেয়েছিল। হ্যাঁ 20 ফলে সেই ক্ষেত্রে কি হবে, এই ভোটটা কিন্তু আলটিমেটলি কোথাও যাবে এবং সেটাই সেই দিকে কনসলিডেট হয়ে যাবে। এইটা একটা অদ্ভুত প্রক্রিয়া। জ্যোতিবাবু কাছ থেকে এরা রাজনীতির শিক্ষাটা নেয়। জ্যোতিবাবু অদ্ভুত ব্যাপার, আমরা রাইটার্সে প্রায় দেখতাম, প্রায় প্রতি সপ্তাহে নাহলে 10 দিন অন্তর সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য এরা এসে জ্যোতিবাবুর সাথে দেখা করত এবং খোলাম দেখা, এইখানেই অত্যাচার ওইখানেই অত্যাচার, তারপরে মানে প্রেস কর্নারের সামনে প্রেস কনফারেন্স। জ্যোতিবাবুর নির্দেশই ছিল বিরোধী দলের কোনো প্রতিনিধি, এমএলএ এমপিএলএ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট যেন তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়, আমাকে শুধু ইনফর্ম করে দেবে এসছে। আজকের ডেটে তো মানে এক্সপেক্ট করা যায় না। এবং একটা কথা ছিল যে ছোড়দার কোনো লোক বেশিক্ষণ জেলে থাকে না, অর্থাৎ সোমেন মিত্র নিজেদের লোককে পরদিনকে যদিও ছাড়িয়ে দিত। তাতে কি হয়েছিল, সোমেন মিত্ররাও একটা জায়গা পেত, স্পেস পেত, এবং দীর্ঘদিন ধরে কংগ্রেসের এই স্পেসটা এনজয় করার ফলে ওই রকম কনসলিডেশন কখনো হয়নি। বিজেপি 5% ভোট পেত, কংগ্রেস 43-42% পেত, বামফ্রন্ট 48-49 পেয়ে ক্ষমতায় থাকতো। এমনকি যখন তৃণমূল কংগ্রেসও হলো, প্রথম দিকে জ্যোতিবাবু ওইটাই খেলাটা খেলতেন 2000 সাল পর্যন্ত, বুদ্ধবাবু প্রথম দিকে ওই খেলাটাই খেলতেন। এই যে বিরোধী স্পেসটাকে, অর্থাৎ 5% বিজেপি পাক না, অসুবিধা কিছু নেই, আর বাকিটা এরা পাক না। ইন্টারেস্টিং ঘটনা, কেন সিপিএম এতদিন ছিল, এটা যদি কেউ বিশ্লেষণ করে, আমি তাদের বলবো একটু লুক ব্যাক। সেই সময় অলমোস্ট 50%
50% বেশি সদর জেলা সদরের পুরসভাগুলো কাদের দখলে ছিল? সিপিএম কি জোর করে নিতে পারতো না? মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, মালদা, আমি পরপর নাম বলছি, বহরমপুর, সব কংগ্রেসের দখলে থাকতো। কি করে থাকতো? কংগ্রেস কি চুরি করতো না? করতো। তাদের ওই এনজয়টা করতে দিত ওই জায়গাটা। নেতা থাকতো, বিক্ষোভ দেখাতো। মানে একটা পলিটিক্যাল ফ্রেন্ডশিপের কথা বলছি। ফ্রেন্ডশিপ না, ওই জায়গাটা তো তার মানে একটা বিরোধীদের বলার একটা স্পেস থাকতো। তারা যত জমায় দোকানে করতো। এবং আমি তৎকালীন আমার মনে আছে এই উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর পুরসভার দায়িত্বে ছিল, বা গৌরীশঙ্কর, গৌরীদা, তাদের দেখতাম পুরো একদম হাতের মধ্যে চলে এসো। অর্থাৎ ডিস্ট্রিক্ট সদর, এটা মানতে হবে, যেখানে থানা, পুলিশ, ডিস্ট্রিক্ট আদালত সেই পুরসভার উপর নির্ভরশীল, পুরসভা তারা কন্ট্রোল করতো। বাঁকুড়া, বহরমপুর একবারই বুদ্ধবাবু ওই শঙ্কর দাস পালকে হাঁটিয়েছিল, মহারানী পাল তারপর আবার ফেরত পেল। বহরমপুর কি করে থাকতো? জ্যোতিবাবু, যার ফলে এনজয় করতেন দিনের পর দিন। এই বিরোধী স্পেসটাকে যদি আজকে না দেওয়া হয়, এই আজকে মমতা যে ভুলটা করেছিল, মমতা করেছিল কি, যে জেলা পরিষদ এই শুভেন্দুকে পাঠিয়ে ভেঙে দাও, মালদা জেলা পরিষদ, মুর্শিদাবাদ জেলা পরিষদ, ভয় দেখাও, গ্যাজা কেস দাও, এই করো, টাকা তোলো। আজকে তাই হচ্ছে। আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ চেঞ্জ হয়ে গেল, জেলা পরিষদের সদস্যরা চেঞ্জ হয়েছে, তৃণমূলের দুর্নীতিগ্রস্তগুলোই রয়েছে। সৌমেন্দু অধিকারী গলা জড়িয়ে ওই বিজেপির একজনকে জেলা পরিষদের এইভাবে একই হচ্ছে নদিয়া জেলা পরিষদ, কালকে হাওড়া জেলা পরিষদ। তো এটা তো কোনো সিস্টেম হতে পারে না। তুমি রান করতে দাও, খারাপ হোক, দরকারে তুমি জেলা পরিষদের ইলেকশন এগিয়ে আনো, অর্থাৎ বিরোধীদের এটা এনজয় করতে দাও। তবে না তারা ব্যাপারটা মানুষ বুঝতে পারবে। এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা যদি কেউ লং টার্ম ভিশনে দেখে, তাহলে এটাই চালু পথ। মানে বিরোধী শূন্যতা করে যে পথে মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে এস্টাবলিশ করেছিলেন, সেই পথে বিজেপি হেঁটে যাচ্ছে। সেই পথেই বিজেপির একটা সেকশন হাঁটছে, যে কারণে শ্রমিক ভট্টাচার্য ওই যে কামারাটি বদলেছে, লকেটের ভাই দায়িত্ব নিয়েছে, বলেছেন রিপোর্টে, ওর কথা কে শুনছে? শ্রমিকের মতো বলছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য কাজ। এইটা করতে দিতে হয়, তাহলে একটা প্রেসার কুকারের তো সেফটি ভালভ লাগবে। আজকে যদি ডায়মন্ড হারবার পুরসভা দিনের পর দিন আমি দেখেছি কংগ্রেসের দখলে, দক্ষিণ চব্বিশ পরগনা কোনো ক্যাচাল হলেই বিরোধীদের জমায়েত হলেই ডায়মন্ড হারবারে গিয়ে তারা করতো, বারুইপুরে গিয়ে তারা করতো, বিশাল হতো, একটা বিশাল জমায়েত হলো, কংগ্রেসের হলো। আরে আমাকে তো এই, তাহলে রাজ্যটা আমার হাতে রইলো, পুলিশ কন্ট্রোল রইলো, কিন্তু বিরোধীর ওই ফুড়ে বের করার, স্টিমটা বার করার একটা জায়গা আমি দিলাম। কিন্তু এইটা যদি না দেওয়া যায়, যেটা মমতা ব্যানার্জি করেছে, সেই একই পথে যদি অনুসরণ করা হয়, মমতা 15 বছর চালিয়েছে, লোকে বলতে শুরু করেছে 5 বছর চলবে কিনা। এইটা লোকে বলছে কেন? এটা তো বলার কথা নয়। লোকের মনের মধ্যে এই সংশয়টা ক্রমশ দানা বাঁধছে যে এটা তো ঠিক হচ্ছে না, এটা তো ঠিক হচ্ছে না। এখন পুলিশেরও ভয়টা তো একসময় কেটে যায় না? সবাই যখন দেখি যে হ্যাঁ ওকে ধরে নিয়ে চলে গেল, তো 10 দিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে চলে যাবে, তাহলে আমি করবো না কেন? আমার মনে হচ্ছে যে বিজেপির কোথাও একটা নিজস্ব অন্তর্দ্বন্দ্ব এই ক্ষেত্রে কাজ করছে, এই স্পেসটাকে রাখার ব্যাপারে, যেটা দল বলছে শ্রমিকের কথা, আর অন্য দিক থেকে যেটা হচ্ছে, দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন চলছে। আচ্ছা আচ্ছা, প্রসন্ন, একটা জিনিস আপনি বলুন যে 2 মাস সরকার বিজেপি বাংলায় করে ফেললো, মানে মেয়াদ পূর্ণ হলো। এই 2 মাসে আপনি বিজেপিকে অ্যানালিসিস করতে, মানে সরকার ক্ষমতায় থাকা দল হিসেবে অ্যানালিসিস করলে আপনি কি বলবেন? আপনি মানে যদি আমাদের কাগজের ভাষায় এটা তো খুব চলতো যে 10-এ কত দেবেন, হ্যাঁ, এই অ্যাঙ্গেলে আপনি কি বলবেন? 3-4টে জিনিস হয়েছে আমার যেটা মনে হয় যে বিজেপি তাদের এজেন্ডা খুব দ্রুত ফুলফিল করতে যাচ্ছে। কেন যাচ্ছে আমি জানি না। তাতে যেটা হয়েছে, গরিব মানুষের যে সেকশন, অর্থাৎ স্টেশনের হকার থাকা তোলা একরকম, স্টেশনের বাইরে যে রাস্তা, তার বাইরে যে দোকান, সেইগুলো বা বস্তি, সেটা হচ্ছে আমাদের একটা মাথায় রাখতে হবে পার্টিশন স্টেট। পূর্ববঙ্গ থেকে লোকে এসে কি করব, আমি স্টেশনের বাইরে কত মিটার জমি ওদের আছে কেউ জানে না, কোনোদিন কেউ আপত্তি করেনি। 50 বছর 60 বছর গঞ্জ গজিয়ে উঠেছে তার উপর। সারা পশ্চিমবঙ্গে সেই ট্রেন লাইন কাকদ্বীপ থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত, কোচবিহার অব্দি, লোকে স্টেশন থেকে নেমে
স্টেশনের মধ্যেকার হকারদের কাছ থেকে তো কেনে না, কেনে যে রাস্তা দিয়ে গাড়ি চলে, যে রাস্তা দিয়ে রিক্সা চলে, যে রাস্তাগুলো মিউনিসিপ্যালিটি বা পুরসভা বা পঞ্চায়েত তৈরি করে তারপরে একটা দোকানের ব্যাপার থাকে। পান্ডুয়াই হোক, সেটা আজকে হাবড়াই হোক, সেটা আজকে বারুইপুরেই হোক, সর্বত্র, সেটা কোচবিহারেই হোক, সেই দোকানগুলো ভাঙছে। ইকোনমিতে ভয়ঙ্কর ভাবে আঘাত হয়েছে। 2 নম্বর হচ্ছে গরুর ইকোনমি, অর্থাৎ হিন্দু গোয়ালা, হিন্দুদের বাড়িতে গরু পোষা হয়। গরুটা, বিশেষ করে গরুটা প্রতিপালন করে বাড়ির মহিলারা, দুধ বিক্রি করে, 3-4 বছর বাদে গরুটা বিক্রি করে দেয়, এবং গরুটা জবাইয়ের জন্যই বিক্রি হয়। অর্থাৎ গোমাংস তো আমাদের 30% মুসলিম, তারা খায়। গরুর মাংস কমে গেছে। পশ্চিমবঙ্গে এই গরুর কে কেন্দ্র করে যে বিজনেস এবং তার চামড়া, টোটাল মার্কেট হচ্ছে 23,000 কোটি টাকা। বিরাট টাকা। মানে এটা বোধহয় 1 নম্বর বা 2 নম্বর, চা পাটের পরেই গরু, এত বেশি নেই। সেই মার্কেটটা অসম্ভব ভাবে মার খেয়ে গেছে। গ্রামের মহিলা, আমি একজন, মানে আমি শহরাঞ্চলে একজনের কথা বলছি, পরিচিত কথা হচ্ছিল, সে বিজেপিকে ভোট দিয়েছে, ঘোষ গোয়ালা, শহরতলির মধ্যেই তার দোকান, পুরসভা এলাকাতেই 10টা গড়েছিল, 14 লক্ষ টাকা লোকসান করেছে এই বছর, সে আমাকে বললো। 14 লাখ, আর গোটা বেচতে পারেনি। এর সঙ্গে 15 লাখ, কেউ 20 লাখ, এরা সবাই কিন্তু বিজেপির ভোট দিয়েছে। অর্থাৎ বিজেপি তাদের ভোটারদের অ্যান্টাগনাইজ করলো, হোয়ারাস ইকোনমিটা মার খেলো। 3 নম্বর হচ্ছে এই যে দোকান ভেঙে দিল, এই যে বসতে দেওয়া হচ্ছে না বা তাদের আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, তার ফলে যেটা হয়েছে, পশ্চিমবঙ্গের যে ফলের মধ্যে মূলত আম আর লিচু, আমটাই প্রধান, কারণ লিচু আছে বিহার থেকে বেশি। গত বছর এই সমস্ত আমবাগান, মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর সংলগ্ন সব লিজ নেওয়া হয়েছে। এই আম চাষিরা বেশি বিক্রি করতে পারে, কারণ হচ্ছে দোকানই তো চলে গেছে। এই আমটা নেমে স্টেশন থেকে যে লোকে কিনে বাড়ি ফিরবে, গড়িয়া, 10,000 বালিঘাট, এইটা তো পাচ্ছে না। এবার মার্কেটে যাবে, কিনবে, মার্কেটেও তো স্থায়ী মার্কেটগুলো তো ওই রকম ভাবে সব জায়গায় নেই, পুরো মার্কেট। এই বাজারটা অসংগঠিত ভাবেই তৈরি হয়েছিল। আমি আম বিক্রেতাদের জানি, তাদের ভয়ঙ্কর ভাবে আমের সেল পড়ে গেছে, তারা বিহারে বা মধ্যপ্রদেশে পাঠাচ্ছে কম দামে, যাতে পচনশীল, তো অর্থাৎ জিনিসটা নষ্ট না হয়, পয়সা আসুক, পয়সা আসছেও না। এবং আম, গরু এবং হকার, মানে আমি মানে এটা দায়িত্ব নিয়ে বলছি, আমি একজনের সাথে কথা বলেছি, সেই ব্যাগ তৈরি করে, মানে সাপ্লাই দেয় এই দোকানগুলোতে। বেলঘরিয়ায় ব্যাগ তৈরি হয় প্রচুর, বেলঘরিয়ার পুরো চত্বরে, এই কামারাডিতে ঘরে ঘরে ওটা হাউস ইন্ডাস্ট্রির মতো, লেবার আসে মুর্শিদাবাদ অন্য জায়গা থেকে, ব্যাগ তৈরি করা। ওইটা নিয়ে সারা কলকাতায় এই বাইরের যারা শাটারিং দোকান, স্টেশনের মধ্যে তো কোনো শাটারওয়ালা দোকান থাকে না, এই মার্কেটগুলোতে সাপ্লাই করতো, বাড়ি করেছিল, মেয়ে স্কুলে পড়ে। সে গত 1 মাস ধরে তার কোনো ব্যাগের অর্ডার নেই, কর্মচারীদেরও ছাড়িয়ে দিয়েছে, কি করবে বুঝতে পারছে না, হাউ হাউ করে কাঁদছে। তার মা আমাকে পুরোটা ডেসক্রিপশন দিল। আমি বললাম মাস গেলে কত রোজগার ছিল? বললো সব দিয়ে থুয়েও তার 30, 35, 40 হাজার টাকা ব্যাগের থেকে রোজগার ছিল, কোনো রোজগার নেই। অর্থাৎ ইন্ডাস্ট্রির এই জায়গাটা ভয়ঙ্কর ভাবে বসে যাচ্ছে, যেটা বোধহয় কিছুটা অনুধাবন করে বলেছে শুভেন্দু যে পুজো পর্যন্ত তুলবো না, কারণ ট্রানজাকশন যদি না হয়। আমরা দেখেছি পাঁঠার মাংস 800 টাকা থেকে, আমি কালকে মার্কেটে গেছিলাম 1000 টাকা। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, মুসলিম, বললো আজকে তো গরু কাটছে না, কাটতেই দিচ্ছে না, এটা তো আরো বেড়ে যাবে। অর্থাৎ একদিকে গরু মার খেলো, একদিকে পাঁঠা মার খেলো, একদিকে আম মার খেলো। এই সামগ্রিক যে ইকোনমির যে সিচুয়েশন, আর একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে আলুর দাম, যেটা বলা হয়েছিল সেটা পড়ে গেছে, রাখতে পারেনি। অর্থাৎ ইকোনমিক্যালি এই 2 মাসে ভীষণভাবে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি মার খেয়েছে বলে, এবং সেটা কত পার্সেন্ট কোনো সমীক্ষা হয়নি, 15 কি 20 কি 30, কিন্তু আমি যারা ইকোনমি বোঝে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলেছে নট লেস দ্যান 20%। এটার আর একটাও কারণ হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার যেটা দেওয়া হতো, অনেক ক্ষেত্রে অনেক অনিয়ম ছিল, কিন্তু সেই টাকাটা যে রোল করে যেত মার্কেটে, টাকা যত দ্রুত রোল করবে, কারণ টাকাটা পেয়েই খরচা করতে, সেইটা পাচ্ছে না। সেই টাকা রোল করার অবস্থাটা গন্ডগোল হয়ে গেছে। গ্রামের প্রচুর ওষুধের দোকানদারের, লোকাল যারা ওষুধ তৈরি করে এখানকার, তারা ওষুধ সাপ্লাই করে। এরকম একজন ওষুধ প্রোডাকশন এবং সাপ্লাই করে
একজন বিজনেসম্যান, হুম আমি তার সাথে কথা বলছিলাম, তার কোথায় সাপ্লাই হয়, মেমারি, চন্দ্রকোনা রোড, আমাকে সব বলছিল অদ্ভুত অদ্ভুত ভাবে, পাল্লা রোড, তারপরে বারুইপুর, তারপরে বসিরহাট, বলছিল সাপ্লাই ওষুধের 30-40% গ্রামের লোক কম কিনছে। আমি কলকাতা শহরে ব্র্যান্ডেড ওষুধের দোকান 3 মাস আগে আমাকে কেটে দেয়নি, আমি প্যারাসিটামল আমাকে কেটে ওষুধ দিল। আমি জিজ্ঞেস করলাম, বলে দাদা কর্মচারী আছে তো কোম্পানি বলেছে কেটে পারলে দাও। তার মানে কি, যে কোম্পানি পুরো পাতা বিক্রি করতো তার মানে কোথাও মার্কেট বসেছে। বসেছে। অর্থাৎ ইকোনমি যদি বসে, হুম তার মানে মানে পরিবর্তনটা যদি ইকোনমিক্যালি না হয়, এখন এরা আদানির কে ধরেছে, আদানি এসে কটা হসপিটাল বানাবে, কি হবে না হবে কেউই জানে না। এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও যে একটা বড় সমস্যা হচ্ছে, সবটাই তো উপরে মহলে, তলার মহলে যদি অর্থনীতিটা যদি এই হারে এই বসে যায়। এই হারে বসেছে। এবং সেইটাকে কেন্দ্র করে আমি বারবার হিন্দু মুসলিম, পাকিস্তান চলে যাও, শ্যামাপ্রসাদ, এইটা দিয়ে তো এই ইকোনমি ম্যানেজ করা যায় না। এইটা আমি বারবার দেখতে পাচ্ছি। এবং এইটা ম্যানেজ করার মতো অবস্থায় আদৌ স্বপন দাশগুপ্ত আছেন কিনা, এবং এই 100 দিনের কাজ তখন যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে দুর্নীতি তদন্ত হলো না, আবার কি করে টাকা এর, এটাও প্রশ্ন। হুম যে যদি বা আসে ভালোর জন্যই এলো, জিরামজি যে প্রকল্প যে অদ্ভুত ভাবে করে দিল, আমরা কাগজেই দেখতে পাচ্ছি তার সবচেয়ে কম রূপায়ণ হচ্ছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ গ্রাম অঞ্চলের লোকেরা তো হচ্ছে না। হুম ইকোনমিটা যদি ফল করে যায় এবং সবচেয়ে কেনাকাটা হয় লোয়ার মিডিল ক্লাস এবং তলায়, হুম ঈদ এবং দুর্গাপুজো, হুম ঈদে মার্কেট এবার একেবারে বসে গেছিল, সবাই জানে কেন হয়েছে না হয়েছে, এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নেই। সামনে দুর্গাপুজো, হুম দুর্গাপুজোর মার্কেটের টেম্পো কিন্তু জুলাই এন্ড থেকে শুরু হয়ে যায়। হুম অগাস্ট সেপ্টেম্বর টিভি চ্যানেল বিজ্ঞাপন, খবরে টিভি চ্যানেলে আমি বলছি, এই উদাহরণটা দিচ্ছি, হুম টিভি চ্যানেলে এই মার্কেট ধরার জন্য এই কর্নারে দেখায় না আর 78 দিন, আর 90 দিন কাউন্টডাউন। কাউন্টডাউন, আর দেখাচ্ছে কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? ওরাও জানে যে বিক্রি হচ্ছে না, মার্কেট বসে গেছে। হুম আজকে জুলাই মাসের মাঝামাঝি হয়ে গেল, এবার বোধহয় অক্টোবরে পুজো, তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কাউন্টডাউন তো দেখাতো না কথা। কাউন্টডাউন কোথায়? মার্কেট নেই, জুতোর মার্কেট নেই, জামার মার্কেট নেই। সেই মার্কেটে আপস্ট্যান্ডার্ড যে মার্কেট, অর্থাৎ আমার মতো লোক, বাড়ির লোকেরা দেখেছি সুইগি জোম্যাটো বা জামা কাপড় মিন্ত্রাতে অর্ডার দিয়ে, বিভিন্ন অ্যাপে অর্ডার দিয়ে তারা কেনে। তারা কি আর দোকানে যাচ্ছে না, যারা যেত তারা কম যাচ্ছে। এইবার এইটা যদি হতে থাকে 6 মাসের মধ্যে বা 2 মাস, মানে কি দাঁড়াবে, 2 মাসের মধ্যেই যদি এটা হয়, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তার কারণ। আমি ল অ্যান্ড অর্ডার, কোথায় বারুইপুরের রেপ হলে কি করা উচিত, বা এটা তো একটা সামাজিক অপরাধ, সেগুলো প্রসঙ্গগুলো যদি সরিয়েও রাখি, আমি যদি মনে করি যে লোকে মনে করেছিল যে স্ট্যাগনেশন অফ ইকোনমি ওয়েস্ট বেঙ্গলে, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি আনতে পারছিল না, সেই ক্ষেত্রে ইকোনমি আসবে, সেইটা তো কিছু দেখতে পাচ্ছি না। এবং যেটা হওয়ার কথা, না, যেটা হওয়ার কথা সেইটা হচ্ছে আইটি সেক্টর। বলছে আইটি সেক্টরে লাস্ট 3 বছরে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেক্টর 5 এবং নিউ টাউনে অলরেডি আইটি ইন্ডাস্ট্রিতে 1,25,000 মতো কর্মসংস্থান তৈরি হবে 2027-26 এন্ড থেকে 27-28-এর মধ্যে। তার মধ্যে সবচেয়ে বড় যে বাড়িটা তৈরি হচ্ছে, এলটিআই মাইন্ডট্রি তৈরি করছে আকাঙ্ক্ষা মোড়ে, 28,000 লোক বসতে পারবে। তা 28,000 লোক বসতে পারবে, 28,000 কর্মসংস্থান হবে, এটা ধরে নেওয়া যাবে। এলটি মাইন্ডট্রি যদি অন্য জায়গা থেকে তুলেও আনে, সেরকম টিসিএস বাড়াচ্ছে, অন্যরা এই প্রকল্পগুলো কিন্তু অনগোয়িং। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি নিউ টাউন পেয়ে তার সৌন্দর্যকরণ, বিশ্ব বাংলা ইত্যাদি লাগিয়েছিল, তার ক্রেডিট গোস টু আমাদের গৌতম দেব অন লেফট ফ্রন্ট। মমতার কোনো ক্রেডিট নেই, কোনো ক্রেডিট নেই। ঠিক এই যে কর্মসংস্থানটা হবে, এটার জন্য এই শুভেন্দু সরকার বা বিজেপি সরকারের কোনো ক্রেডিট থাকবে না, এটা বিগত সরকারেরই যা ক্রেডিট হওয়ার হয়েছে। এইবার কথা হচ্ছে যে এবার এটা তো অটোমেটিক হবে, কিন্তু লোয়ার স্ট্যাটাতে কি হচ্ছে, আমি
যারা অ্যাপ ক্যাব চালায় তাদের আমি রেগুলার যাতায়াত করি, তাদের জিজ্ঞেস করছিলাম, ওরা 20% to 25% বা 30% ডাউন হয়ে গেছে, লোক কম বেরোচ্ছে। আচ্ছা, এবার কেন কম বেরোচ্ছে না বেরোচ্ছে বলতে পারবো না। আমি দেখছিলাম পাটুলি অঞ্চলে এক এক রকম বলছে সন্ধ্যের পর, ইনফ্যাক্ট লোকে রাস্তায় বেরোনা কমিয়ে দিয়েছে। দুটো কারণে লোকে বেরোয়, পকেটের পয়সা তো বেরোলেই কিছু খরচা হবে, সেই খরচাটা কমিয়েছে, অথবা সে বেরোনাকে সেফ বলে মনে করছে না, অথবা এনজয় করছে না, সেটা গভর্নমেন্টের লোকেই বলবে। অর্থাৎ তাহলে বেরোনার অংশ যারা অ্যাপ ক্যাবে বেরোয় কমে গেল, গ্রামীণ মার্কেট মার খেলো, শহর অঞ্চলে গরিবদের মার্কেট, লোয়ার মিডল ক্লাস মার্কেট মার খেলো। তাহলে ওভারঅল যে ইকোনমি, যেটা পরিবর্তনের একটা অন্যতম বিষয় ছিল, সেইটা কিন্তু মার খেয়ে গেছে। সেটা অগ্নিমিত্রা বল কি চিবিয়ে চিবিয়ে বললেন, কি শুভেন্দু অধিকারী বারুইপুরের ক্ষেত্রে যারা পিটিএ মেরেছে কমিউনাল অ্যাঙ্গেল খুঁজলেন, তা দিয়ে কিন্তু ইকোনমির কিছু যায় আসে না। ইকোনমি এবং এইটা ভাবলে বড় ভুল করবে লোকে। এখানে ঠিক উত্তরপ্রদেশে যেটা হয়েছে, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এই দুটো বিজেপি রুল স্টেটে গত 10 বছরে কন্ট্রাক্টররা যত কন্ট্রাক্ট পেয়েছে তার 80% হচ্ছে গুজরাটি কন্ট্রাক্টর। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গেও লোকাল কন্ট্রাক্টরদের বদলে যদি সেই গুজরাটি কন্ট্রাক্টররাই আসে, এবং আমরা যদি সেই বিহারের থেকেই লোকে এখানে এসে কাজকর্ম করতে থাকি, আমাদের এখানে রোল করলো না। এবং বিহারের আমার পরিচিত বন্ধু বান্ধবদের সাথে কথা বলে দেখেছি, একটু আপ মার্কেটের চাকরি, আইটি সেক্টর বা অন্য চাকরিতে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের যেরকম প্রেফারেন্স হচ্ছে, আমি ভালো করতে গেলে আমি ব্যাঙ্গালোর যাব, আমি পুনা যাব, আমি হায়দ্রাবাদ যাব, এই 3টে ডেস্টিনেশন তারা বাঁচে। বিহার এবং ইস্টার্ন ইউপির লোকেরা এবং আসামের লোকেরা যারা আসামেও পড়াশোনা করে, তারা আবার অদ্ভুত ওয়েস্ট বেঙ্গলকে বেছে নিচ্ছে। যার ফলে এই মুহূর্তে নিউ টাউন বা সল্টলেকের যারা চাকরির সূত্রে যারা রয়েছে, তারা দেখা যাবে অবাঙালি বেশি। আমি যারা এই চ্যানেলে শুনছেন তাদেরকে এই প্রমাণ পেতে বলবো, আপনি কোনোদিন সকালবেলা ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া স্টেশন থেকে উঠবেন এবং এসে নামবেন সেক্টর 5-এ, এতে দেখবেন ওটা বাংলা বলে মনে হচ্ছে না, সবাই হিন্দিতে কথা বলছে, সবাই অবাঙালি। তাহলে বাঙালি ছেলে চাকরিটা হলো কোথায়? হচ্ছে না, সেই চাকরিটা নিয়ে নিচ্ছে অবাঙালিরা। অর্থাৎ আমরা যে কারণে বাঙালিরা এবং বাংলার গ্রাম বাংলার মানুষ যাদেরকে যেভাবে বুঝিয়ে বাজিয়ে ভোট নেওয়া হলো, তার সাথে ইকোনমির কিন্তু কোনো সম্পর্ক যদি না থাকে, তাহলে আমি সেই সরকারকে 5% কেন 4% নম্বর দিতে পারি। এইটা আমার পক্ষে মনে হয়েছে। এবং গভর্নমেন্ট চালাতে গেলে আমি 30% মানুষকে বাদ দিলাম। গুজরাটে মুসলিমরা ধনী এবং গুজরাটের মুসলিমের সংখ্যা অনেক কম, সেখানে যে নীতি নেওয়া যেতে পারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না। এবং আমার একটা প্রশ্ন এই চ্যানেলের মাধ্যমে, যদি এই গরু নিয়ে এই বাড়াবাড়িটা চলতেই থাকে, কারণ আমরা দেখলাম উত্তরবঙ্গে মিন্টু শেখ বলে একজন, সে গরুর সবেমাত্র হাট খুলেছে, তাকে কিনে নিয়ে যাচ্ছিল, তাকে পিটিয়ে মেরে দিয়ে তার বডি পাওয়া গেছে, এনকোয়ারি হচ্ছে শীতলকুচিতে। তাহলে তো বিক্রি হবে না। গরুর চামড়াটা সস্তায় পাই বলেই আমাদের এই লেদার কমপ্লেক্সে বা লেদার এই তল্লাটে তপসিয়া তিলজলাতে 1.5 লক্ষ মানুষের সাথে যুক্ত, এবং গুচি থেকে শুরু করে বড় ব্র্যান্ড ইটালিতে সব রপ্তানি করে। আমরা কদিন আগে প্রথম যখন বুলডেজার নেমেছিল তপসিয়া তিলজলায়, আমরা দেখলাম একটা বাড়ি ভাঙা হচ্ছে যেখানে মারা গেল আগুন লেগে। সেই বাড়ির মহিলারা কিন্তু ইংরেজিতে কথা বলছিলেন, মুসলিম মহিলারা, বাংলায় নয়। এবং তারা বলছিলেন আমরা 3টে দেশে আমাদের লেদার প্রোডাকশন পাঠাই, ওয়েস্ট বেঙ্গলে নয়, একটা নেদারল্যান্ড, একটা ইটালি, আর একটা কোথায় প্যারিসে, ফ্রান্সে। আমরা এখানে করি না, আমাদের এক্সপোর্ট কন্ট্রাক্ট নেওয়া আছে, এক্সপোর্ট কন্ট্রাক্টের জন্য আমাদের সমস্ত কাগজপত্র জমা দিতে হয়েছে। অর্থাৎ এই যে ফরেন মানি আর্নিং হয় ওয়েস্ট বেঙ্গলে যেটুকানি, তার বড় কিন্তু এই লেদার। এবার যদি এরা কাঁচামালটা সস্তায় না পায়, আমরা একদম ছোটবেলাকার বইতে পড়তাম কাঁচামাল সুলভ, সুলভ শ্রমিক, তাহলে আমাদের এই 23,000 কোটি টাকাটা 1 বছরের মধ্যে 13,000 কোটি টাকায় নেমে আসবে। তাহলে আমরা কি পাবো? এই প্রশ্ন কিন্তু আমার নিজের দিক থেকে বারবার মনে হচ্ছে। বুঝতে পেরেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনার কাছে মানে কি এগিয়ে থাকবে? আর যদি পিছিয়ে থাকে কেউ, তাহলে কেন পিছিয়ে থাকে?
এখনো পর্যন্ত জাজ করার সময় আসেনি। হুম শুভেন্দু অধিকারী বিরোধী দলের যে কাজ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিকেই শিখেছিল। শুভেন্দু অধিকারী ইজ এ প্রোডাক্ট অফ মমতা বন্দ্যোপাধ্যায়। হুম মমতাই তাকে তুলেছে, হুম মমতাই তাকে এমপি করেছে, হুম মমতাই তাকে মন্ত্রী করেছে, হুম মমতাই তাকে নন্দীগ্রাম আন্দোলনে রাজ দিয়েছিল, হুম মমতাই তাকে যুব কংগ্রেসের নেতা বানিয়েছিল। হুম এইবার মমতার মনে হয়েছে যে শুভেন্দু এরপরে নেক্সট টু মি হয়ে যাবে, তাতে পরিবারে কাউকে আনো, অভিষেক ব্যানার্জি, আমার সেই জন্যই ছেড়েছে, কোনো ইডিওলজিক্যাল কারণে ছাড়ে। হুম তারপরে তো তাকে ইডি সিবিআই ধরেছিল, তাকে টাকা নিতে দেখা গেছে, ইত্যাদি ইত্যাদি যা যা প্রসঙ্গ আছে। সুতরাং 2021 থেকে 2026 হুম ও মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো রাস্তাতেই সব জায়গায় দৌড়েছে। হুম এইবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কতটা সফল হয়েছে সেটা আগামী দিন জাজ করবে। কিন্তু প্রথম 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি ভালোভাবে গভর্নমেন্ট চালিয়েছিল বলে লোকে মনে করে, তাই জন্যই 16 সালে রিটার্ন এসেছিলেন। হুম হুম এইবার মুখ্যমন্ত্রী এবং মমতা একটু স্লো প্রসেসে উইন ওভার করার একটা চেষ্টা করেছিল। শুভেন্দু অধিকারী এখনই বোঝা যাচ্ছে না, তাকে কিন্তু কোথাও একটা, যদি তিনি এক্সক্লুশনের রাজনীতি করতে থাকেন হুম। একটা বড় কমিউনিটিকে হুম এবং বারবার দাগান, তাহলে দেখুন তমান্না মারা গেছিলেন হুম মাইনরিটি, এবং তার মা গিয়ে বলেছে আমি বিচার পাবো, আশা করছি। হুম আজকে যারা বারুইপুরে না, কিন্তু সেটা তামান্নার ক্ষেত্রে তো এই ঘটনাটা তো ঘটেছে যে 2 দিন না 4 দিনের মধ্যে যা যা অপরাধীরা বাইরে হয়েছে তাদেরকে ধরা হয়েছে। হয়েছে এবার এরাও আশা করছে। হুম তো অপরাধীর ক্ষেত্রে যদি ধরা হয়, আর কমিউনিটির ক্ষেত্রে আমি অন্য কমেন্ট করলাম, তাহলে হোল অফ দ্য কমিউনিটি মনে করতে পারে কোথাও একটা অ্যালিনেটেড। আচ্ছা। এবং পশ্চিমবঙ্গ তো অন্য রাজ্যের মতো নয়, হুম এখানে সোশ্যাল ফেব্রিকটা একটু আলাদা। হুম বারুইপুরে ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিবাদ হুম করেছে। সুতরাং শুভেন্দু অধিকারীকে মোর ইনক্লুশন পলিটিক্স করে যদি না চলেন, হুম তাহলে খুব মুশকিলের ব্যাপার। এখন ইকোনমি কোন পথে চলবে, স্বপন দাশগুপ্ত কিভাবে করবেন, আমি যে ইকোনমির মাইনাস পয়েন্ট গুলো বললাম এগুলো কি করে ওভারকাম করবেন, 2 মাস খুব কম সময়, হুম উই হ্যাভ টু জাজ। হুম 6 মাস 1 বছর হুম লোকে তাকিয়ে আছে ইকোনমির দিকে এবং জব জেনারেশনের দিকে, হুম হুম গরিব মানুষের জব জেনারেশন, আইটি সেক্টরের জব জেনারেশনের দিকে নয়। সেইটাতে ইট ইজ ইয়েট টু জাজ, এখনো এই নম্বর দেওয়া যায় না। তিনি বিরোধী নেতা হিসেবে সব জায়গায় দৌড়েছিলেন, আবার তার বিরোধী নেতা থাকাকালীন তার কিছু বক্তব্য, যেরকম হকার উচ্ছেদের ব্যাপারে তার বক্তব্য, স্মার্ট মিটারের ব্যাপারে তার বক্তব্য, আর তিনি যখন চিফ মিনিস্টার হয়েছেন হকারদের ব্যাপারে তার বক্তব্য, স্মার্ট মিটারের ব্যাপারে যার বক্তব্য, দুটো কিন্তু কন্ট্রাডিকশনই হচ্ছে। সেইটাও কিন্তু একটা লোকে দেখতে পাচ্ছে। আর ইদানিং এই সোশ্যাল মিডিয়া এসে না ভিডিওগুলো সবার সামনে বারবার ফুটে ওঠে। তো হুম আগে যেটা হতো না, আগে হয়তো রেফারেন্স দিতে হতো কাগজের এই বলেছিলেন, হুম হুম ফলে লোকের বড় চোখে পড়ছে। হুম উনি সেটাকে কি করে কপ আপ করতে পারেন সেদিকেও সকলের নজর থাকবে। হুম এখনো জাজ করার সময় আসে। প্রসূনদা, আপনি এত লম্বা সাংবাদিকতা আপনার এই কারণে আপনি ওই যে আপনাকে তখন বলছিলাম না যে অনেকে উত্থান দেখেছেন পতন দেখেছেন, কিন্তু কখনো কি এরকম দেখেছেন যে এরকম হঠাৎ করে দল বদল, আচমকা ছেড়ে বেরিয়ে যাওয়া, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, কাকুলি ঘোষের সাথে না হয় একটা, আমি লজিক তাও নয়, কোথাও একটা মাইল খুঁজে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু বাদ বাকিদের ক্ষেত্রে এই যে না না ঋতব্রত ব্যানার্জি, না না না, এ তাসের ঘরের মতো ভাঙলো। এর এদেরকে আপনি কিভাবে না, মানে একদম ইতিহাস এদেরকে কিভাবে মনে রাখবেন? ইতিহাস এদেরকে বেইমান বিশ্বাসঘাতক হিসেবে মনে রাখবে। এরা কেউ নিজের এলাকা দাঁড়ালে 500টাও ভোট পাবে না, কেউ পাবে না। হুম এবার তাহলে এরা গেল কেন? এক তো হচ্ছে এজেন্সির ভয় হুম সকলের, হুম আর প্রলোভন, আর একটা ওই যে বললাম যে বিরোধীটাকে ডেমোলিশ করে দেবো, এইটা একটা ভুল ধারণা। হুম আমি এটা শুনেছি যে এখানে বিজেপির মধ্যে একটা ডিসপিউট লিডারশিপের মধ্যে হয়েছিল। হুম সেই ডিসপিউট হচ্ছে যে ঠিক আছে সাংসদরা তো গেল বিল পাস করানো, বিধায়ক দলটা ভাঙানোর দরকার কি ছিল? হুম তো শোনা যাচ্ছে যিনি ভেঙেছেন হুম তিনি বলেছেন যে অমিত জি নে বলা হয়। আচ্ছা। তো এবং তারা যেভাবে এনজয় করছে, ঋতব্রতর কোনো স্টেক আছে হুম তার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কি সবাই জানে? ঋতব্রত ব্যানার্জিকে তো আপনি সিপিএম এ থাকাকালীনও দেখেছেন। হ্যাঁ, এই ঋতব্রত ব্যানার্জিকে আপনি মানে অ্যাজ পলিটিশিয়ান আপনি কিভাবে ইয়ে করবেন? মানে সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, আমি এত দিন ধরে ঋতব্রতকে চিনি। ঋতব্রতর বিয়েতে আমি গেছিলাম হুম ছুটি নিয়ে, হুম এবং দিনের বেলা খাওয়ানো হয়েছিল। একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে নীল রঙের একটা
ওই কাপড় টাঙিয়ে খাওয়ানো, ঋতব্রত ভোটে দাঁড়ানো, সেই ছেলে যে, এবং বললাম তুই তো জিততে পারবি না, বললো না নেতার আদেশ শিরোধার্য না করলে দলে উঠতে পারবো না। সেই ঋতব্রতের এই বদল বদল এবং মানে বদল, সেই নেতা কি তখন বুদ্ধদেব ভট্টাচার্য? হ্যাঁ, আচ্ছা। এবং সেই ঋতব্রতর এই বদল বদল এবং বদল দেখে আমি না মানে বাক রহিত হয়ে যায় যে মানুষ এইরকম হতে পারে। আম, আশ্চর্যজনক, একটা নিজের কেরিয়ারের জন্য এরকম হতে পারে। বিরোধী দলনেতা হিসেবে আপনি সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, আব্দুল মান্নানকে আমি দেখেছেন, আব্দুল মান্নান কেন, শুভেন্দু অধিকারী পর্যন্ত আমি দেখেছেন। আব্দুল সাত্তার থেকে দেখছি। আপনি ওই সময় থেকে দেখছেন? হ্যাঁ, আব্দুল সাত্তার, হ্যাঁ। জ্যোতিবাবুর একবারে মধ্য গগনে হ্যাঁ। সাত্তার সাহেব আহ, আমাদের ছিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা, আব্দুল সাত্তারকে দেখেছি, অতীশ সিংহকে দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি, পঙ্কজ ব্যানার্জিকে দেখেছি, পার্থ চ্যাটার্জিকে দেখেছি, আব্দুল মান্নানকে দেখেছি। এই রকম ভাই আমি জাস্ট ভাবতে পারি না। মানে বিরোধী দলনেতা হিসেবে আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন এখনো পর্যন্ত? মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। এক একজনের এক একটা ক্যারেক্টার ছিল, এবং শুধু দেখেছি বলে কি, সকলের ঘরে গেছি, আড্ডা মেরেছি, খেয়েছি, তারা কি বলেছে, তাদের প্রত্যেকের একটা আলাদা স্ট্যাচার ছিল রে ভাই। এইরকম ভাবে তার সমস্ত ছবি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, বালিশ বালিশ বালিশ, তার যা চরিত্র, যার যা অমুক। এই দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য অনুসরণ করলো, তারপরের দিন তাকে গালে, এই ক্যারেক্টার আমি জানি না, মানে সে আরো বড় হতে পারে রাজনীতিতে, হয়তো রাজনীতি এখন এটাই। মানে আমি এই লিগাসির এই এই এত দীর্ঘ দিনের কথা বলছি, 80-র দশকের সাত্তার সাহেব থেকে, সাত্তার সাহেবের ছেলেও পরে বিধায়ক ছিল কংগ্রেসে, তখন থেকে এতগুলো আমি দেখেছি, মানতে পারছি না। পার্থ চ্যাটার্জি মমতা কি করবেন জানতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটা নিয়ে হয়তো বাথরুমে ঢুকে যেতেন, কিন্তু করতেন, এটা ভাবা যায় না। জাস্ট এই যে দিন 5-7 আগে যখন আপনি সোশ্যাল মিডিয়ায় ভেরি মাচ আছেন, আপনার নিজের ইউটিউব চ্যানেলও আছে, যখন স্ক্রল করেন, তখন যখন বিভিন্ন ফিডে আপনি দেখেন যে কেউ বলছেন যে আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, পশ্চিমবঙ্গের একমাত্র অভিনেত্রী আমি, মিস্টার বচ্চনের সঙ্গে সিনেমা করেছি, 7টা ভাষায়, 200টা সিনেমা আমার। তো কোথাও কি আপনার মনে হয় যে মানে গড়িয়াহাটের অন্য কাউকে দাঁড় করাতে পারতেন, আমার তো ফেস ইউজ করা হয়েছে, কোথাও কি মনে হয় যে এই যে রচনা ব্যানার্জিরা, এরা কি সত্যি রাজনীতিতে ততটা প্রয়োজনীয় বা ততটা দরকার আছে এদের? সত্যি কথা বলতে কি, ওই যে বললাম মমতা ব্যানার্জিকে আমি মানে রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার থাকার সময় থেকে দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো খারাপ কাজ পাপ করে থাকেন, পাপ এই শব্দটা কোট আনকোট ইউজ করছি, উনি অদ্ভুতভাবে এই সেলিব্রিটি, কতগুলো দালাল পুলিশ অফিসার, কতগুলো দালাল সাংবাদিক, তাদের চক্করে চলে গেলেন 2016-তে জেতার পর থেকে। তার আগে থেকেই যাচ্ছিলেন, এবং উনি এই আসলে উনি কোনো পলিটিক্যাল লোক মুখের ওপর সোজাসাপটা কথা বলে এরকম কাউকে চাননি। উনি একটা ফ্যান ক্লাব তৈরি করতে গেছিলেন, এবং ফ্যান ক্লাব তৈরি করলে এদেরকেই নিয়ে যেতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, কিন্তু বেঙ্গল পলিটিক্সে যে এই রকম মানে কোট আনকোট অশিক্ষিত এবং কতগুলো, এরা কেউ সেলিব্রিটি নয়, সেলিব্রিটি বলতে যেটা বোঝায় না, সৌমিত্র চট্টোপাধ্যায় সেলিব্রিটি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনো ভনিতা ছিল না, একটা গাড়িতে করে আসতেন, আমি বহুবার দেখেছি, নাটক করলেন, গাড়িতে বেরিয়ে গেলেন, নিজের গাড়ি। আমি মৃণাল সেন মানে সেলিব্রিটি ছিলেন তো সত্যজিৎ রায়ের পরেই। আমার একটা না বলে পারছি না, আমি একদিনকে দুপুরবেলা কি কারণে, কোনো একটা কারণে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিউরেটার বা কারোর কাছে কোনো কারণে গেছিলাম, বেরিয়ে আসছি, দেখি ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটে একটা হলুদ রঙের ট্যাক্সি, একটা ট্যাক্সিকে ঢুকতে দেবে না, হেভি ক্যাচাল হচ্ছে গার্ডেদের সাথে। আমি নেমে দেখি কি ব্যাপার, মুখবাড়ি থেকে মৃণাল সেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটার তাকে আসতে বলেছেন, গার্ডেরা কোনো ট্যাক্সি ঢুকতে দেবে না, মৃণাল সেন নেমে বলছেন আমি মৃণাল সেন, সে বলছে আপ কোন হ্যাঁ, সে তর্কাতর্কি করছে। আমি তখন বাধ্য হয়ে গার্ডকে বোঝাতে চেষ্টা করলাম, গার্ড তো বুঝলোই না, ওই সাউথ গেটে ভিক্টোরিয়া মেমোরিয়াল,
তখন আমি বাধ্য ওইখান থেকে বললাম যে কিউরেটার, আমি তো একটু আগে গেছিলাম, তুমি দেখেছো, কিউরেটারকে ফোন করেছিল, আরেকবার ফোন করো। তখন আমি ফোন করে বললাম মৃণাল সেন এসে দাঁড়িয়ে আছেন আর ট্যাক্সি নিয়ে ঢুকতে দিচ্ছে না। বলে সে কি কথা, আমি তো আসতে বলেছি। তা মৃণাল সেন আমাকে বললো, ভাই তুমি একটা বিরাট উপকার করলে, আমি আর কি করবো, আমি ট্যাক্সি নিয়েই এসছি। আমাকে উনি বললেন, ইনি ছিলেন সেলিব্রিটি, অথচ ট্যাক্সি করে এসছেন। আমি সৌমিত্রকে নাটক দেখতে এসেছি, সৌমিত্র হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আপনি এত করলেন, এই করলেন, এই ক্ষমাবাকি অমুক করলেন, বললেন হ্যাঁ তাহলে চললাম, 2-3 জনে গাড়ি করে চলে গেলেন। তাকে দেখেছি আমি যখন এরা থিয়েটার করতেন, রবি মানে এই পর্যায়ের পরে, মানে আমি কি বলবো, আর এদেরকেও দেখছি এখন হয়তো যুগটাই এইরকম, এ বলার কিছু নেই। এরকম বলছেন, আনফরচুনেট থিং। আমি প্র্যাকটিক্যালি এক সময় আমাকে একটি মানে যে কাগজে কাজ করতাম তার হয়ে এই ধরনের চিত্র তারকা যারা সেলিব্রিটি তাদের ইন্টারভিউ নিতে যেতে হতো। মানে আমি লাইক করতাম বলে। তাতে আমার মনে আছে যে সুপ্রিয়া দেবীর এতে গেছি, নেমেছেন, বাড়িতে বসে চা খাইয়েছেন, ফ্ল্যাট থেকে নামলেন, বলে তোমার গাড়ি আছে কিনা, কই কখনো তো মনে হয়নি আমার এইরকম। ওই বাড়িটাই তো থাকতো বেলভিউ হসপিটালের সামনে, উত্তম কুমার যে বাড়িতে হয়েছিল, কখনো তো মনে হয়নি আমার সুপ্রিয়া দেবীকে দেখে কথা বলে তার মাথায় সে ঘরের মধ্যেই ঘুরছে বা ওই বাড়িতে থাকে। বলে আমাকে অনেকে বলে চলে যেতে, কিন্তু উনি আসতেন, কাছাকাছি ছিল মানে উত্তম কুমার আসতো, আমার তো কখনো মনে হয়নি। তো উত্তম, সুপ্রিয়া, এমনকি মানে ইনফ্যাক্ট সুব্রতা বা তরুণ কুমারের বাড়িতে কেউ আমার মনে হয়নি যে তাদের মাথায় তরুণ কুমারের বাড়িতে কি উত্তম কুমারের পুরনো বাড়িতে এখনকার সাংবাদিকরা কেউ তো যায়নি। আমি ভবানীপুর ওই বাড়িতে একাধিক দিন গেছি, গিয়ে তরুণ কুমার দুপুরবেলা দেখছি, রোববার দিন গেছি, নিচে রোববার দিন দুপুরবেলা বসে একতলায় মাল খাচ্ছে, ঘরে খোলা। বলে তুমি ওপরে এসছো তো যাও। তা বাইরে বেরিয়ে এলো, তা সুব্রতা বেরিয়ে এলো, তো মনে হয়নি সে মানে আমার বাড়ির থেকে অন্ধকার উত্তম কুমারের ভবানীপুরের বাড়ি। আমার এখনো মনে হচ্ছে গোলাপি রঙের দেওয়াল ছিল। তাদের তো মনে হয়নি যে আরবানায় না থাকলে আমার জাত চলে গেল, যোগ্যতা নেই, আমার এটা মনে হয়নি রে ভাই। তো হয়েছে, এদের আরবানার যোগ্যতা মনে হয়েছে, দেবেদের আরবানার যোগ্যতা মনে হয়েছে, আরো অরিন্দম সিলদের আরবানার যোগ্যতা মনে হয়েছে। কিন্তু আমি যাদের কথা বললাম, ইনক্লুডিং রবি ঘোষ, গল্ফ গ্রিনে একটি বাড়িতে থাকতেন। আজকের মানে অভিনেতাদের ধারে কাছে রবি ঘোষের যোগ্যতা পৌঁছাবে না। রবি ঘোষ আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন, ইন্টারভিউ দিলেন, দিয়ে বলল ভালো হলো কি হলো না, তুমি একবার আমার সাথে দেখা করতে এসো থিয়েটারে, বিজন থিয়েটার। আমি গেলাম, রবি ঘোষ নামলো, পাড়ায় কোনো লোক দেখছেই না, সে ট্যাক্সি করে এলো, নিজের গাড়িও নয়। আমি শুভেন্দুকে এই অবস্থায় দেখেছি থিয়েটার করতে আসতে, কই মনে হয়নি তো তাদের যে ওখানে থাকতে হয়। ইনফ্যাক্ট আজকে একটা কথা বলি, মানে এটা বলার সুযোগ পাবো না, কিছুদিন আগে প্রসেনজিৎকে মনে করিয়ে দিতে ও জড়িয়ে ধরলো। আমি তখন দেবশ্রী রায়ের সাথে সবে ডিভোর্স হয়েছে, তার আগে প্রসেনজিৎ বড় সিনেমা আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রসেনজিতের হাতে কাজ কম, কিন্তু কি একটা ব্যাপারে ও আবার কামব্যাক করেছে, সিনেমা করেছে। ওর বাড়িতে আমাকে বলল, দক্ষিণ কলকাতায় সম্ভবত এতে ওই কোয়ালিটির যে ওইখানে মানে ওই চত্বরে ওর বাড়ি ছিল। আচ্ছা, আমার এখনো মনে আছে, একতলার বাড়ি, লাল মেঝে, কোলাপসেবল গেট। তো প্রসেনজিৎ সে গেট খুলে দিল। প্রসেনজিৎ তার আগে কিন্তু স্টার হয়ে গেছে, ও দেবশ্রীর সাথে বিয়েও হয়ে গেছে, বিয়ের পর ডিভোর্সও হয়ে গেছে। তারপর একটু খারাপ ফেস চলছিল, ও একটা ট্রন ভিডিও করবে বলে একটা টিভি কোম্পানি খুলেছিল, সেটা ট্রায়াঙ্গুলার পার্কে। তা প্রসেনজিৎ আমাকে বললো, যাক এতদিন বাদে একটা তো সাংবাদিক এলো, তখন আমার বয়স কম। তা বললো কি খাবেন, আমি বললাম খাবে বলে, আরে কাজের লোক চলে গেছে। কাকাটা বললো অমলেট আর চা নিজে হাতে করে আমাকে টেবিলে দিয়েছে, এবং খেতে খেতে বললো একটু ভালো করে দেবে, ছবি ফবি, দু একটা ছবি নিজেই দিল। তা আমি তখন মানে বর্তমানে চাকরি করতাম, কিন্তু মাঝে মাঝে সাপ্তাহিক বর্তমানে ওই কাজ করতাম। টুলু দাস
সাপ্তাহিক বর্ত খুব বড় ফটোগ্রাফার ছিলেন, ইনফরমেশনের সিনেমাটিতে ছবি তুলতেন। এবং নির্মল ধর, যিনি এর বোধহয় চিত্র মানে সিনে অ্যাডভান্সটা কিসের দীর্ঘদিনের মানে সিনেমার যিনি সাংবাদিক হিসেবে প্রণম্য প্রায়, তা নির্মলদা পাঠিয়েছিল। তা প্রসেনজিৎ বসে বসে খানিক খেলাম, প্রচুর আড্ডা হলো। আড্ডা হওয়ার পর ম্যাগাজিন বেরোনোর পরে কি করে দেওয়া যায়, আমি আর প্রসেনজিৎকে বললাম যে ফোন করে যে ম্যাগাজিনটা দিতে হবে। তা বললো অমুক স্টুডিওতে চলে এসো। তা আমার তো মনে হয়নি, তা প্রসেনজিৎকে আমি কদিন আগে মনে করিয়ে দিলাম যে এখন তো কোথায় থাকেন, বলো আরে বাড়িতে চলে আসুন। আমি বললাম সেই লাল মেজে, বলো আর ওটা তো আমার স্মৃতি, ওই লাল মেজের বাড়ি, কোলাপসেবল গেট, নিজে হাতে চা করে দেওয়া। তখন কিন্তু প্রসেনজিৎ স্টার হয়ে গেছে। তা সত্ত্বেও এরকম একটা স্টারডম থাকা সত্ত্বেও হ্যাঁ, আমার মনে আছে এখনো, এক হাতে অমলেট এক হাতে চায়ের কাপ এনে দিল, তা তো মনে হয়নি কোনোদিন। তো আমি এই যে কাহিনীটা আজকে মানে আমি কোনোদিন আমি মানে হঠাৎ বলতে গিয়ে রিকল করে ফেললাম এত কথা। না না, এটাই তো ঘটনা। মানে এই যে চরিত্র বদলের যে এপিসোড এখন বাংলা জুড়ে দেখা যাচ্ছে আর কি, এটা কি মনে হয় যে এরা যে একটা আলাদা শিবির তৈরি করে ফেলতো, আসল তৃণমূল, এদের কাছেই প্রতীক যাবে, এদের কাছেই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তাতে কি আলটিমেটলি এরা বিরোধী দল হিসেবে দাঁড়াতে কিছুই দাঁড়াতে পারবে না, কিছুই দাঁড়াতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই যারা ফেসবুকে বলেছে না যে প্রতীকটা গলায় ঝুলিয়ে বেরোলে ওটাই প্রতীক, এটাই ফ্যাক্ট। ওর নামই কাফি হ্যায়, শাহরুখ খানের মতো ওই যে ডায়লগটা ছিল না, নামই কাফি হ্যায়। এখনো তার নামে 40% ভোট। ভাই রাহুল গান্ধী চাইছে মমতা ব্যানার্জিকে সামনে রেখে 2029-এর ভোট লড়তে। এই বোধহয় পুরো ভোটেই কংগ্রেসের সাথে জোট হয়ে যাবে, এবং তখন এই এমএলএ এই যে কাউন্সিলর গুলো তারা যখন দাঁড়াবে, বিজেপির একটা অন্য স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিটা বলে দিই, বিজেপি চায় 2% ভোট যদি কারোর কাটা যায় না, তাহলে সেই দলটা হার জিতের নিয়ন্ত্রণে মানে ফ্যাক্টর হয়ে যায়। এদেরকে যদি এনসিপিআই বা তৃণমূল কংগ্রেস নামে 2% ভোটও তো পড়বে, সেই 2% ভোট কাটলে তো আমার জয়টা অনেক সুনিশ্চিত হবে। সত্যি আপনি কনফার্ম যে 2% ভোট এনসিপিআই বা এরা 1-2% ভোট তো নোটাতেও পড়ে, 1-2% ভোট মায়াবতীর দলে পশ্চিমবঙ্গে পায়, 1-2% ভোট পাওয়াই যায়। কিন্তু 1-2% ভোট যখন নাম্বারে কনভার্ট হয়, সেটা 500, 700, 837 এইরকম নাম্বারে কনভার্ট হয়, তখন সেটা হার জিতের মার্জিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। বিজেপির এটাই স্ট্র্যাটেজি, আর কিচ্ছু স্ট্র্যাটেজি নেই। বুঝতে পেরেছি। এই পরিস্থিতিটাতে দাঁড়িয়ে আপনি কি ওভারঅল পিকচারটাতে বামেদের কোথাও দেখতে পাচ্ছেন? মানে কোথাও কি আপনার মনে হচ্ছে যে বামেদের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা? না, বামেদের ওইভাবে প্রত্যাবর্তন হবে না। বামেরা অনেক আশাবাদী, বামেদের মধ্যে ভালো ছেলেও আছে, কিন্তু মুশকিল কি চেঞ্জ কিভাবে হয়। চেঞ্জ রাইটিস্ট ফোর্স তো এসছে, সেখান থেকে দুম করে লেফটিস্ট ফোর্স। বামেরা তো তাহলে কেরালায়, ত্রিপুরায় তো মাঝখানে কেউ নেই, বাম তো উদ্ভট ভোট, কংগ্রেস তার থেকে বেশি ভোট পাচ্ছে, বামেরা সাইজেবল ভোট। এবারই বামেদের মুশকিলটা কি হয়েছে, বামেদের যারা সাপোর্ট করতো তাদের একটা বড় সেকশন ছিল পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু, তাদের মনের মধ্যে মুসলিম হেট্রেট কাজ করতো, তাদের ভোটটাই তো বিজেপিতে চলে গেছে। তারা এখন করে কমবে, খাবে, সাজাবে, গোজাবে, পাড়ায় কলার তুলে ঘুরবে, সালা দেখ কেমন লাগে, বা তৃণমূলের লোকেরা করতে দেয়নি। তার মধ্যে বামেদের যারা শিক্ষিত অংশ তারাও বিজেপিকে ভোট দিয়েছে, ফলে বামেদের প্রাসঙ্গিকতা থাকবে, বামেরা কিছুটা হয়তো উঠবে, এবং মুসলিমরা কিন্তু বামেদের ভাবছে কেন ফলতার 20%-এর কাছে ভোট পেল বলে, কিন্তু এই কমিউনিটি তারা কংগ্রেসের দিকে যাবে রে ভাই। কংগ্রেস কার সাথে থাকবে তারা হাঁ করে তাকিয়ে আছে। আচ্ছা আচ্ছা, তারা যখন দেখবে যে না, তা মমতার সাথে একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং, দেশের বিরোধী দল বলেই সম্ভাবনাটা বেশি বলছে। ইয়েস, আচ্ছা, মমতার সাথেই যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, বামেরা সেই ক্ষেত্রে কিছু পাবে হয়তো, কিন্তু সেটা কতটা পাবে, কিভাবে পাবে, তাদের লড়াইতে কতটা আসতে হবে। বামেদের মধ্যে হেট্রেড অনেক বেশি। মানে কোথাও কি মনে হচ্ছে আপনার যে বামেরা আরো সংকীর্ণ হয়ে গেল, বা আরো মানে দেওয়ালে পিঠ আরো বেশি ঠেকে গেল এই সিচুয়েশনটাতে? মানে তৃণমূল ভেঙে চুরমার হয়ে গেল, তারা অধিকাংশই কংগ্রেসের দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি মমতা এবং কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামেরা জমায়েত করবে, আমি একটা ছোট কথা বলি, বামেরা আন্দোলন করবে, যেরকম অভয়া, এটা বলেই আমার মনে হয় অনেকক্ষণ দীর্ঘ আলোচনা হচ্ছে, অভয়া আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল বামেরা, বিজেপি দূরতে ছিল না, না দিলীপ ঘোষ, আমি বলছি দিলীপ ঘোষ বলেছিল না ওটা আমাদের ব্যাপার না, সিবিআই করছে। ভোটটা পেলো কোথায়, কারা? বামেরা পেলো, বিজেপি পেলো। এই হকার আন্দোলন, অন্য আন্দোলন মমতা করছে না, বামেরাই থাকছে বেশিরভাগ।
করবে, কিন্তু ফলটা কিছুটা মমতা ব্যানার্জি বিরোধী হিসেবেই পাবে। আচ্ছা। এটাই আলটিমেটলি। এখন তার পরবর্তীকালে কি হয়, রাজনীতি খুব দ্রুত পরিবর্তনশীল। আমি বলি যে 2011-তে যখন মমতা বামেদের হারিয়ে ক্ষমতায় এলো, হুম। কংগ্রেসের সাথে জোট করলো, আমি তখন বারবার একটা কথা বলতাম 2011-12 থেকে, যে কংগ্রেসের সাথেই বামেদের ফাইনাল জোট হবে। কেউ বিশ্বাস করে। হুম। আমি আনন্দবাজার কাগজে প্রথম 2013 সালে লিখি এটা সম্ভাবনা আছে। হুম। সেই সম্ভাবনা যখন ভেঙে বেরিয়ে এলো, আজকে বলতে দ্বিধা নেই তারা প্রয়াত। শ্যামল চক্রবর্তী আমাকে বলেন, আব্দুল মান্নান তখন কংগ্রেসের একদম সাইড লাইন, আব্দুল মান্নান আমাকে একদিন বললো ওরা কি করবে জোট। দেখো, তা আমি এই যখন আলোচনা হচ্ছে, নোবডি বিলিভস দ্যাট হুম। বাম কংগ্রেস জোট হতে পারে। হুম। কি একটা বইয়ের উদ্বোধনে এবার এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের কংগ্রেসের জোট হওয়া উচিত, এই কারণে সৈফুদ্দিন চৌধুরী দল থেকে বার চলে গেল। বিড়লা প্ল্যানেটোরিয়ামের একটা সভা ঘর আছে, সেখানটা কি একটা বইয়ের উদ্বোধনে আব্দুল মান্নানের ছিল আর শ্যামল চক্রবর্তীর ছিল। ইনফ্যাক্ট আমি দুজনের সাথেই যেতাম, গল্প করতাম, তো ও চিঠি দিয়েছে, ও ওকে ফোন করলো, এলো, এই শুরু হলো। সেটা যে 2016-র মধ্যে ট্রান্সফার হয়ে যাবে বাম কংগ্রেস জোট, এটা কেউ ভাবেনি। এত বছরের বই রীতা, মনে রাখতে হবে যে অফিসিয়ালি 40,000 রাজনৈতিক কর্মী খুন হয়েছিল বাম আমলে, অ্যাসেম্বলিতে স্টেটমেন্ট দিয়েছিলেন জ্যোতিবাবু। হুম। তার মধ্যে যদি ধরে নিই 10,000 সিপিএম, হুম। তাহলে 30,000 কংগ্রেস। হুম। তৃণমূল কোথায়? তারপরেও তারপরেও ওই জোট হলো। হুম। সুতরাং পলিটিক্স সতত পরিবর্তনশীল। আজকে সিপিএম এর সাথে কংগ্রেসের সাথে তৃণমূলের এত রকম প্যাচ পয়জার আছে, হুম। কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াইতে 2029-এ সবাই এক প্ল্যাটফর্মে আসবেন, এটা তো কেউ বলতে পারে না। তাই তো। 2011-তে বা 9-এ হুম। সিপিএম কে হাঁটাতে হুম। মাওবাদীরা থেকে শুরু করে বিজেপি সবাই করেছিল। হুম। আমার মনে হয় ওই ইন্টারভিউটা আমি নিয়েছিলাম কিষাণজি, যে মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, কিষাণজি আমাকেই বলেছিল। হুম। ইন্টারভিউ আমার বাইলাইনি বেরিয়েছিল। হুম। তারপরে আমি বলেছিলাম, বেঁচে ছিল, যে তুমি কি ভুল করলে, বলে না, তখন ওটাই দরকার ছিল। হুম। সময়ের রেসপেক্টে কি হবে নোবডি নোজ দ্যাট। মানে কোথাও কি আপনার এটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আর বামেদের জোট হয়ে যেতে পারে, মানে হয়ে কংগ্রেস রইল? হয়ে যেতে পারে, মানে আপনি তো হয়ে যেতে পারে 29-এ। সাংবাদিক তো না, প্রথম শুনতে ইন্ডিয়া পায়। ব্লকের এইরকম একটা কথাবার্তা অলরেডি চালু হয়েছে। হ্যাঁ। মমতা তো ঘাসে মুখ দিয়ে চলে না, ওয়ান প্রথম প্লেস দিনই বলেছিল ওয়ান ক্যান্ডিডেট। ওয়ান ক্যান্ডিডেট। সেটা যদি হয় তাহলে অ্যাডজাস্টমেন্টে হতে পারে, কেউ জানে না সেটা হবে, নোবডি নোজ। এবং আজকের আমি নাম করছি না, সিপিএম এর তরুণ মুখের সবচেয়ে পপুলার যিনি নেতা এবং নেত্রী, সবচেয়ে পপুলার তরুণ মুখের, আমি তাদের নাম বলবো না, তারা আমাকে বলেছে যে না, কংগ্রেসের সাথে যাওয়া উচিত বলে আমরা মনে করি, কারণ তারা দলের খুব পাওয়ারফুল জায়গাতে আছে। আচ্ছা, এই পর্যন্ত আমি বলে রাখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। অসম্ভব ভালো আলোচনা।